Hello viewers, I am Dr. Manojit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and physician. আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা একটা নিউরোলজির একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো মেনিনজাইটিস। এই মেনিনজাইটিস সম্পর্কে আলোচনার আগে আমাদের জানতে হবে যে মেনিনজেস ব্যাপারটা কি। মেনিনজেস হলো ব্রেনের একটা লেয়ার, যদিও এই লেয়ারের তিনটে পার্ট রয়েছে। ভিতর থেকে বাইরের দিকে যদি আমরা লেয়ারটার দিকে আসি তাহলে কি পাবো, একদম ইনারমোস্ট লেয়ার যেটা তার নাম হলো পায়া ম্যাটার। মিডল যে লেয়ারটা তার নাম হলো অ্যারাকনয়েড ম্যাটার এবং একদম বাইরের যে লেয়ারটা তার নাম হলো ডুরা ম্যাটার। এই ডুরা ম্যাটার হলো টাফেস্ট লেয়ার অফ দ্য মেনিনজিয়াল লেয়ার। ডুরা ম্যাটারকে আরেকটা নামে ডাকা হয়ে থাকে, সেটা হলো প্যাচি মেনিনজেস, এবং অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটারের আরেকটা নাম হলো লেপ্টোমেনিনজেস। এবং লেপ্টোমেনিনজেসটা থিন হয়ে থাকে আর ডুরা ম্যাটার যেটা সেটা কিন্তু ঠিক হয়ে থাকে, এবং এই ডুরা মেনিনজেসের যদি ইনজুরি হয়ে থাকে সেটা প্রচণ্ড পেনফুল হয়ে থাকে। এখন এই মেনিনজাইটিস ব্যাপারটা কি? আইটিস মানে আমি আগেও বলেছি, আইটিস মানে হলো ইনফ্লামেশন বা প্রদাহ। যদি এই মেনিনজিয়াল লেয়ারের ইনফ্লামেশন হয়ে থাকে তাহলে তাকে আমরা মেনিনজাইটিস বলবো। এবং এর সঙ্গে আরেকটা কাউন্টার পার্ট হলো হোয়াট ইজ মেনিনজিসমাস বা সিউডো মেনিনজাইটিস। সিউডো মেনিনজাইটিস ব্যাপারটা কি? এখানে কি হচ্ছে, মেনিনজিয়াল যে লেয়ারটা তাতে কোনো রকমের ইনফেকশন হচ্ছে না, যেটা হচ্ছে মেনিনজিয়াল ইরিটেশন হচ্ছে, এবং যার সিমটমটা মেনিনজাইটিসের মতন অতটাও সিভিয়ার নয় কিন্তু মেনিনজাইটিসের মতন মিমিক করে থাকে। তাই এটাকে আমরা কি সিউডো মেনিনজাইটিস বলে থাকি বা মেনিনজিসমাস বলে থাকি। সঙ্গক্রমে আরেকটা জিনিস বলে রাখা ভালো, দেয়ার ইজ অ্যানাদার টার্ম কল যা এনসেফালাইটিস। এই এনসেফালোন মানে হলো ব্রেন প্যারেনকাইমা, মানে প্রপার ব্রেন। মেনিনজিয়াল লেয়ার যেটা থাকে যেটা হলো ব্রেনের কভারিং, আর ব্রেন প্যারেনকাইমা যেটা থাকে সেটাকে বলা হয় এনকেফালন। এই এনকেফালনের যদি প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় তাহলে তাকে আমরা এনকেফালাইটিস বলে থাকি। এখন চলে আসি মেনিনজাইটিসের সাইন কী কী হতে পারে। প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রচণ্ড জ্বর আসবে, হাই ফিভার, মানে হাই গ্রেড ফিভার আসবে। তাছাড়া কি প্রচণ্ড মাথা ব্যথা করবে, এবং এর সাথে পেশেন্টের নেক স্টিফনেস হবে, মানে গলাটা যেন মনে হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে, মানে ঘাড়টা মনে হচ্ছে যেন শক্ত হয়ে যাচ্ছে। নেক পেন হবে, ফোটোফোবিয়া হবে, মানে এই আলোর দিকে তাকালে চোখ তাকিয়ে থাকতে পারবে না একটা না, মনে হবে যে চোখটা আলো থেকে সরিয়ে নিই, এটাকে বলা হয় ফোটোফোবিয়া, মানে আলোতে ভয় পাবে। তাছাড়া কি নজিয়া, ভমিটিং, মানে গা গোলানো, বইময়ী ভাব এগুলো থাকবেই, এবং প্রচণ্ড দুর্বলতা থাকবে। তাছাড়া অনেক সময় কিন্তু ম্যাকিউলো প্যাপিউলার র্যাশ বেরোতে পারে। দুটো ইম্পর্টেন্ট সাইন যেটা মেনিনজাইটিসের সাথে রিলেটেড সেটা হলো কার্নিক সাইন আর একটা হলো ব্রুট-জিনস্কি সাইন। এই দুটো সাইনের ডিটেলস আমি আলোচনা করছি না, তবে এটুকু বলবো, কার্নিক সাইনটাকে যদি একটু শর্টে বলে থাকি সেটা হলো আমাদের যে পায়ের যে যেটা হিপ জয়েন্টটাকে ফ্লেক্স করার পরে এবং আমাদের যে নি জয়েন্ট তাকে 90 ডিগ্রি থাইয়ের সাথে রেখে যদি আমরা ফার্দার ওই লেগকে আমরা এক্সটেন্ড করি তাহলে পেশেন্টের কিন্তু প্রচণ্ড পেন হবে, এবং এটা বেসিক্যালি হয়ে থাকে হলো মেনিনজিয়াল স্ট্রেস পড়ে, এই জন্য পেন হয়ে থাকে। যাদের ক্ষেত্রে মেনিনজাইটিস হয়ে থাকে এই দুটো সাইন পজিটিভ থাকলে আমরা কনফার্মলি বলতে পারি যে পেশেন্টের মেনিনজাইটিস রয়েছে। এখন মেনিনজাইটিসের টাইপ কী বলে রাখা ভালো, বাচ্চাদের ক্ষেত্রে মানে নিওনেটদের ক্ষেত্রে মোটামুটি 0 থেকে 6 মান্থস বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু মেনিনজাইটিস হয়ে থাকে, আবার অ্যাডাল্টের ক্ষেত্রেও মেনিনজাইটিস হয়ে থাকে, আবার ওল্ড এজের মানুষের ক্ষেত্রেও কিন্তু মেনিনজাইটিস হয়ে থাকে। এই 0 থেকে 6 মাসের বাচ্চা যারা রয়েছে তাদের ক্ষেত্রে যে মেনিনজাইটিসের মেন কারণ কি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের জন্য হতে পারে, কোলাই থেকে হতে পারে, এবং লিস্টেরিয়া বলে একটা ইনফেকশন রয়েছে সেখান থেকেও কিন্তু মেনিনজাইটিস হতে পারে। গ্রসলি আমরা মেনিনজাইটিসকে 5টা ভাগে ভাগ করি, সেটা হলো অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, মানে ব্যাকটেরিয়া থেকে হতে পারে, টিবি মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, ফাঙ্গাল মেনিনজাইটিস, প্যারাসাইটিক মেনিনজাইটিস এবং নন ইনফেকশাস মেনিনজাইটিস। ভাইরাল মেনিনজাইটিস যে ভাইরাসের জন্য হয়ে থাকে তার মধ্যে হলো হার্পিস ভাইরাস রয়েছে, মামস ভাইরাস রয়েছে, মিজেল ভাইরাস রয়েছে, ওয়েস্ট নাইল ভাইরাস রয়েছে। এছাড়া ইনফ্লুয়েঞ্জা এবং HIV ভাইরাসও কিন্তু ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ভাইরাল মেনিনজাইটিস।
এখন আমরা এই মেনিনজাইটিস ডায়াগনোসিস করব কি করে? আমরা সিমটম দেখে এবং ক্লিনিক্যাল কিছু সাইন দেখে মেনিনজাইটিস আইডেন্টিফাই করব এবং সেক্ষেত্রে প্রয়োজনে সিটি স্ক্যান বা এমআরআই আমরা করতে পারি। তাছাড়া যেটা মোস্ট কমনলি করা হয়ে থাকে সেটা হলো লাম্বার পাংচার, নিডেল দিয়ে সিএসএফ কালচার করা হয়ে থাকে এবং সেই সিএসএফ কালচার করে আমরা সেটা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস না ফাঙ্গাল মেনিনজাইটিস না টিবি মেনিনজাইটিস, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। গ্রসলি যদি বলে থাকি, যদি দেখা যায় যে সিএসএফ কালচারে পলিমরফোনিউক্লিয়ার মানে নিউট্রোফিলের সংখ্যা বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস বলবো। যদি সিএসএফ কালচারে দেখা যায় লিম্ফোসাইট বেশি রয়েছে, তাহলে সেটা ভাইরাল হতে পারে অথবা ফাঙ্গাল হতে পারে। এবারে সেক্ষেত্রে আমাদের গ্লুকোজ লেভেল দেখতে হবে। যদি গ্লুকোজ লেভেল ফল করে, তাহলে আমরা সেটাকে ফাঙ্গাল মেনিনজাইটিস ভাববো, এবং যদি গ্লুকোজ লেভেল নর্মাল থাকে, তাহলে সেটা কিন্তু ভাইরাল মেনিনজাইটিস ভাববো। এবারে আমি আরেকটা টার্ম বলতে চাই, সেটা হলো মেনিঙ্গো এনকেফালাইটিস। অলরেডি মেনিনজাইটিস সম্পর্কে বললাম এবং এনকেফালাইটিসের ব্যাপারটাও বললাম। যদি দুটোই একসাথে হয়ে থাকে, তাহলে তাকে আমরা মেনিঙ্গো এনকেফালাইটিস বলবো। এনকেফালাইটিস এবং মেনিনজাইটিসের কিছু কিছু সিমটমস ওভারল্যাপ করবে, কিন্তু কিছু কিছু স্পেসিফিক সিমটম দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যেটা এনকেফালাইটিস কিনা। এনকেফালাইটিসের পেশেন্টের ক্ষেত্রে ডিসওরিয়েন্টেশন থাকবে, কনফিউশন থাকবে, সিজার মানে খিঁচুনির চান্স বেশি থাকবে, পেশেন্টের ড্রাউজিনেসটা বেশি হতে পারে। তাছাড়া এনসেফালাইটিসে কিন্তু হিয়ারিং ডিফেক্টস, হ্যালুসিনেশন, স্পিচ ডিফেক্ট কিংবা বিহেভিয়ারিয়াল চেঞ্জেস। নাও হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ দ্য মেনিনজাইটিস? প্রথমে যেটা খুব কমনলি দেখা যায় সেটা হলো হিয়ারিং লস, কানে শোনা বন্ধ হয়ে যেতে পারে। 2 নম্বর হলো কি ব্রেন অ্যাবসেস মানে ব্রেনে পুঁজ জমতে পারে। 3 নম্বর পয়েন্ট কি রেইজড ইন্ট্রাকেনিয়াল প্রেসার মানে ব্রেনে কিন্তু ইন্ট্রাকেনিয়াল প্রেসার যেটা হয়ে থাকে, যেমন আমাদের ব্লাড প্রেসার হয়ে থাকে তেমনি কিন্তু ব্রেনেরও একটা প্রেসার রয়েছে, সেই ইন্ট্রাকেনিয়াল প্রেসার কিন্তু বেড়ে যেতে পারে। 4 নম্বর যেটা ইম্পর্টেন্ট, পেশেন্টের কি স্ট্রোক হতে পারে। আর 5 নম্বর যেটা হওয়ার চান্স থাকতে পারে সেটা হলো ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। Now what are the treatments that are followed in the management of meningitis? যদিও মেনিনজাইটিস কিন্তু অলওয়েজ এমার্জেন্সি, বিশেষ করে অ্যাকিউট মেনিনজাইটিস। ক্রনিক মেনিনজাইটিসের সিমটোমেটিক ম্যানেজমেন্ট হয়ে থাকে, বাট অ্যাকিউট মেনিনজাইটিস কিন্তু অলওয়েজ এমার্জেন্সি। এবং সেক্ষেত্রে কালচারের মাধ্যমে যেটা বেরোবে সেটা যদি ব্যাকটেরিয়াল হয়, তাহলে সেই ব্যাকটেরিয়া কি অ্যান্টিবায়োটিকে সেন্সিটিভ সেই অনুযায়ী কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। বাট মোস্ট কমনলি আমরা সেফট্রাক্সন ইউজ করতে পারি বা পেনিসিলিন গ্রুপে কিছু ড্রাগ ইউজ করতে পারি, এবং ভাইরাল মেনিনজাইটিসে আমরা কিছু অ্যান্টিভাইরাল ইউজ করে থাকি। তাছাড়া অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট লাইক ডেক্সামেথাজোন আমরা ইউজ করতে পারি। কনভালসান বা খিচুনি যাতে না হয় তার জন্য ডায়াজেপাম, লোরাজেপাম আমরা ইউজ করতে পারি। এবং ইন্ট্রাকেনিয়াল প্রেসার যদি বেড়ে গিয়ে থাকে, তাহলে আমরা প্রয়োজনে ম্যানিটল ইউজ করতে পারি। যাই হোক, আজকে এই নিউরোলজিক্যাল টপিক মেনিনজাইটিসের মোটামুটি যেটুকু আলোচনা করার দরকার এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার জন্য। অনেক দিন পরে ভিডিওটা বানালাম, কারণ এখন বর্তমান যা অবস্থা রয়েছে তাতে মেডিকেল ভিডিও বানানোর মুড একদমই নেই। তাও চেষ্টা করলাম একটা মেডিকেল শর্টস আপনাদের জন্য দিতে। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।